আমাদের আজকের গল্প মৃণালিনীর সংসার, কলমে শর্মিষ্ঠা কর্মকার মিশ্রা। শেষ রক্ষা হলো না। শহরে নামজাদা হার্টের ডাক্তার ডক্টর ময়ূক ব্যানার্জি বহু চেষ্টা করার পরেও নিজের গর্ভধারিণীকে বাঁচাতে পারল না। অপারেশন টেবিলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃণালিনী দেবী। ময়ূক কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। বারংবার নিজেকে অপরাধী বলেই মনে হচ্ছিল তার। স্ত্রী শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মঞ্জুষা তাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছিল পাশে থেকে। এখানে ময়ূকের কিছুই আর করার ছিল না। সে তো যথাসম্ভব চেষ্টা করেছে তার মাকে বাঁচানোর, যদিও এসব কথাই কোনোটাই ময়ূকের কানে ঢুকছিল না। এইক্ষণ থেকে সে আর মাকে দেখতে পারবে না, মার সাথে কথা বলতে পারবে না, মায়ের শাড়ির গন্ধ, তার চুড়ির রিনরিনে আওয়াজ পাবে না। ছুটির দিনগুলোতে মায়ের হাতে রান্না খেতে পারবে না। মন খারাপের সময় মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে পারবে না। স্বামী স্ত্রীর ঝগড়া হলে মা এসে আর থামাবে না। মা নেই, এটাই সে মানতে পারছিল না। মৃণালিনী একজন সুশিক্ষিত মানুষ ছিলেন, তবে শুধু শিক্ষায় নয়, রূপে গুণে সর্বদিক থেকে তিনি ছিলেন অনবদ্য। বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবার সাথেই তার সুসম্পর্কই ছিল। বিবাহের আগে তিনি চাকরি করলেও বিবাহের পরে নিজের ইচ্ছেতেই চাকরি ছেড়েছিলেন মন দিয়ে সংসার করবেন বলে। বিবাহের বছর চারেক পর তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটে। মৃণালিনী পুত্র সন্তানের জন্ম দেন। ঠাকুমা তার নাম রাখেন ময়ূক। সুখেই কাটছিল মৃণালিনীর প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। কিন্তু ওই যে বলে না, সুখের পেছন পেছন দুঃখটা যে চলেই আসে, অঘটন তো ঘটেই যায়। ময়ূকের তখন সবেমাত্র 5 বছর। বেশ বড় করে জন্মদিন পালন হয়েছে বাড়িতে। সেই সব ধকল মৃণালিনীর স্বামী সামলেছেন একা হাতে। মাসখানেক না যেতেই একদিন রাতে ঘুমিয়ে তারপর আর জাগলেন না ময়ূকের বাবা। সবে মা বাবা শ্বশুর শাশুড়ি বলা শুরু করেছেন আর একটা সন্তান নেবার জন্য, ময়ূকের ভাই বা বোন আনার জন্য। মৃণালিনী রোজ মাঝরাতে ঘুম থেকে উঠে ছেলেকে একবার বাথরুমে নিয়ে যান, সাথেই শ্বশুর শাশুড়িকেও তাদের ঘরে গিয়ে দেখে নেন তারা ঠিক আছেন কিনা। সেদিনও তাই করেছিলেন। বিছানায় এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে স্বামীর কাছে আসেন গায়ের চাদর ঠিক করে দিতে, কিন্তু শরীরে হাত পড়তেই তিনি আঁতকে ওঠেন। শরীর যে বরফ ঠান্ডা, আর কিছুই করার ছিল না। ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সব শেষ। নিয়ম কাজ মেটার পর নিজের মা বাবা তাকে জোর করে নিজেদের কাছে রাখতে চাইলে তিনি দৃঢ়ভাবে নাকচ করে দেন। আরও 1 মাস গত হলো। শাশুড়ি লক্ষ্য করলেন মৃণালিনীর শরীরে ভাঙন ধরেছে। খাওয়া দাওয়া, ছেলের দায় দায়িত্ব, সংসারের কাজ কোনো কিছুতেই যেন তার শরীর মন কিছুতেই সায় দিচ্ছে না। মৃণালিনী এসব ভ্রুক্ষেপ না করলেও শাশুড়ির চাপাচাপিতেই ডাক্তারের কাছে যেতেই ধরা পড়ল সত্যিটা। সে যে তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। মৃণালিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রয়াত স্বামীর অফিসে চাকরির জন্য সবে তাকে জয়েন করতে বলা হয়েছে। সেখানে এই অবস্থায় সে কি করবে নিজেই দিশেহারা। এদিকে ছেলের মৃত্যু বাবা মন থেকে মেনে নিতে পারেননি। ভিতরে ভিতরে তিনি গুমরাতে একসময় শয্যাশায়ী হয়ে পড়েন। মা বাবা নিজেদের মধ্যেই অনেক যুক্তি পরামর্শের পরে মেয়ের শাশুড়িকে ফোন করে অনেক কথা বলেন। সাথে এটাও বলেন যদি একই পরিস্থিতিতে তাদের ছেলে থাকতো তবে তারা নিশ্চয়ই চুপ করে বসে থাকতো না। মৃণালিনীর শাশুড়ি জানান তারা সব রকম সাহায্য করতে প্রস্তুত। তারা কখনো তাদের বৌমার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াবে না। মা বাবা আশ্বস্ত হন। তারা মেয়েকে বোঝান যা হবার হয়ে গেছে। এমনিতেই শ্বশুরমশাইয়ের পিছনে ডাক্তার, ওষুধপত্র মিলিয়ে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। এদিকে ময়ূকের স্কুলের খরচ, তারপর সংসারের খরচ জোগানোর জন্য মৃণালিনীর এখনই হিমশিম খাওয়া অবস্থা। সেখানে আরও একটা সদস্য বাড়লে সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়বে। অতএব মৃণালিনীর কাছে 2টি রাস্তা খোলা। যদি সে সন্তানকে পৃথিবীতে আনতে চায় তবে বাপের বাড়িতে চলে আসুক। সেখানে তার বাবা মা ছোট ভাই মিলে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। অন্যথা সে ময়ূককে নিয়ে বাপের বাড়িতে থাকুক, চাকরি করুক। শুধু আগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখানোর প্রয়োজন নেই।
কিন্তু মৃণালিনী তার আগত সন্তানকে পৃথিবীর আলো দেখাবেই, সেই সিদ্ধান্ত থেকে তাকে টলানো গেল না। তবে 2 সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সে চিন্তিত হলো বইকি। অনেক সলা পরামর্শের পর মা বাবা মেয়েকে নিজেদের কাছে নিয়ে আসেন। বাপের বাড়িতে ময়ূকের সাথে সময় ভালোই কাটছিল মৃণালিনীর, সাথে তার চাকরিও ভালোভাবেই চলছিল। সপ্তাহে একবার শ্বশুরবাড়ি গিয়ে তাদের সাথে সময় কাটিয়ে আসা, রোজগারের একটা মোটা টাকা তাদের হাতে তুলে দেওয়া, সবই চলছিল। 2 মাস যেতে না যেতেই মা বাবা শুরু করলো তার আবারও বিয়ে দেবে বলে। তাদের অনবরত বলতে থাকা কথাগুলো তার কাছে বেদবাক্য না মনে হলেও ভুল ঠিক সিদ্ধান্ত নেবার মতো পরিস্থিতি তখন তার ছিল না। প্রবল মানসিক ও শারীরিক কষ্ট যে কোনো মানুষকেই ভেঙে দিতে প্রস্তুত সদা সর্বদা। সেখানে তিনি তো একজন সাধারণ নারী। একদিন মা হঠাৎই একটা ছেলের ফটো দেখিয়ে বলল সে মৃণালিনীকে এই অবস্থায় বিয়ে করতে ইচ্ছুক। সে যে 5 মাসের অন্তঃসত্ত্বা সেটা ছেলেটি জানে এবং ছেলেটির কোনো আপত্তি নেই। বিয়ের পরেই তারা আমেরিকা চলে যাবে, ওখানে মৃণালিনীর সন্তান জন্মগ্রহণ করবে। 2 পরিবারের মধ্যে দেখাদেখি হওয়ার আগের দিন বাবা বললেন ময়ূকের ঠাম্মা ওকে দেখতে চাইছে, তাই মৃণালের ভাই আজ ওকে রেখে আসবে ওই বাড়িতে। কাল মৃণাল নিজেই গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে দেখাও করে আসবে, আর সাথে ছেলেকেও নিয়ে আসবে। মৃণাল ভাবল যে সত্যি তো, এখানে সব বড় লোকের মাঝে ওইটুকু বাচ্চার ভালো লাগবে না, তার চেয়ে বরং দাদু ঠাম্মার সাথে ভালো থাকবে একটা দিন। সেই কথা মতো ভাই ময়ূককে শ্বশুর বাড়িতেই ছেড়ে আসে। ছেলের সাথে ছেলের মা বাবা মৃণালিনীকে দেখতে আসে একটি রেস্তোরাঁয়। সেখানেই আলাপ পরিচয় হয় সবার সাথে। ছেলেটির পছন্দ হয় মৃণালিনীকে, আবার মৃণালিনীও এই ভেবেই পছন্দ করেন যে তার 2টি সন্তান থাকতেও এই সহৃদয় ব্যক্তি তাদের আপন করে নিতে এগিয়ে এসেছে নিজের ইচ্ছায়। 2 বাড়ির মা বাবাদের সকল কথাবার্তা হবার পরে ঠিক হয় আগামী 15 দিনের মধ্যেই বিয়ে হবে রেজিস্ট্রি করে। তারপরে ভিসা করতে যতদিন সময় লাগে। ছেলে আগে চলে যাবে, ভিসা হয়ে গেলে মৃণালও চলে যাবে। এ পর্যন্ত সব ঠিক ছিল, তবু মন থেকে কোথাও একটা খটকা লেগেই ছিল। ভিসার জন্য নিজের সমস্ত কাগজপত্র ভাই নিলেও একবারও কেন ময়ূকের নাম করছে না। তবে শুধু ভাই নয়, মা বাবাও কেমন যেন এড়িয়ে যাচ্ছে ছেলের ভিসার ব্যাপার নিয়ে। হবু বড় তাদের বাড়ির লোকজন কখনো তার ছেলের কথা জিজ্ঞাসা করেনি এতদিনে। মৃণালিনীর মনে হলো কোথাও যেন ছন্দপতন হয়েছে, সে কিছুতেই কোনো কাজে মন লাগাতে পারছে না। ময়ূককে একটু বেশি আজকাল তার দাদুর কাছে পাঠানো হচ্ছে, তার কাছেও বেশিক্ষণ থাকতে দিচ্ছে না এরা। ভাবনার জালে ছেদ পড়ল। মৃণাল দেখল মা তার পাশে দাঁড়িয়ে। কি ভাবছিস মৃণাল? মা, বিয়ে করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমার 2 সন্তান, তাদের ভবিষ্যৎ সব কি ঠিক হবে? সেই মানুষ কি এই দুজনের বাবা হয়ে উঠতে পারবে? দেখো মা, আমি তোর মা, তোকে ভালোবাসি, তোর জন্য চিন্তায় রাতে ঘুমোতে পারি না। তুই ভালো থাক সেটাই আমার কাম্য। শুধু আমার না, তোর বাবা তোর ভাই সবার একটাই কাম্য। আর ময়ূক, ও কি পারবে এই নতুন মানুষটিকে নিজের বাবা বলে মেনে নিতে? ও তো এখনো একটু হলেও বুঝতে শিখেছে ওদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হতে খুব বেশি সময় লাগবে না তো। দেখো মা, সময় কারোর জন্য থেমে থাকে না, সে ঠিক নিজের মতো করেই চলতে থাকে। আমাদের শুধু মানিয়ে নিয়ে চলতে হয়। তোর বিয়ের পর তুই বিদেশে বসবাস করবি, বাচ্চার ডেলিভারি ওখানেই হবে। তোর একার পক্ষে নতুন জায়গায় 2টো বাচ্চা সামলানো সম্ভবপর হয়ে উঠবে না। তার উপর বিয়ের পর ওই মানুষটিকে বুঝতেও তো কিছুটা সময় দিতে হবে। তাই আমরা ঠিক করেছি ময়ূককে এখানেই রেখে দেব, ওর ঠামি দাদুর কাছে। ও এখানেই পড়াশোনা করবে, আমরাও মাঝে মধ্যে দেখা করে নেব। ওর কোনো অসুবিধা হবে না। তোর কোনো চিন্তা করতে হবে না, তুই নিশ্চিন্তে নিজের নতুন সংসার গোছাতে মন দিতে পারবি। ময়ূককে ছেড়ে যাব আমি বিদেশে? ওইটুকু বাচ্চা মাকে ছাড়া থাকবে কি করে? আর কেনই বা ছেড়ে যাব? কেন, ছেলে তোকে ছাড়া ভালোই থাকছে ওই বাড়িতে, তুই বৃথাই এত চিন্তা করছিস? তাছাড়া সব কিছুর দায় কি আমরা নিয়ে বসে থাকবো সারা জীবন? তাদেরকে দেখব, তাদের নাতিকে দেখব। কি বলছো মা? ঠিকই বলছি। তাদের ছেলে মারা গেছে, তাদের জন্য আমাদের মেয়ে কেন তার ভবিষ্যৎ নষ্ট করবে? ওরাও তো একই কাজ করতো,
আমাদের জায়গা থাকলে? দেখো মৃণাল, এই ছেলেটি ভালো, তোমার খেয়াল রাখবে, তারপর তোমাদের নতুন জীবনে ওর নিজের সন্তান আসবে। সব কিছু ভুলে নতুন জীবনের কথা ভাব। ছেলেকে তার দাদু ঠাম্মা ঠিক সামলেই নেবে। মৃণালিনী অবাক চোখে নিজের জন্মদাত্রীকে দেখছিল। সে চুপ ছিল, হয়তোবা নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছিল কিছুক্ষণের জন্য, নতুবা নিজেকে খুব বোকা মনে হচ্ছিল। মায়ের কথা শেষ হতে মৃণালিনী মাকে শান্ত স্বরে বলল সে কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়, তার শরীরটা ভালো লাগছে না। তা শুনে মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাজের মাসিকে দিয়ে ফলের রস পাঠাচ্ছেন, সে যেন খেয়ে নিয়ে তারপর বিশ্রাম নেয়। মা চলে যাবার পর ঠাই এক জায়গায় বসে নিজের পরবর্তী কর্তব্যগুলিকে স্থির করতে সময় নিল। তারপর নিজেরও ছেলের যাবতীয় জিনিস ব্যাগে ভরে গুছিয়ে নিল মৃণালিনী। ঘুমন্ত ছেলেকে কোলে তুলে ব্যাগে নিয়ে বেরিয়ে এলো সে। মা রান্নাঘরে ব্যস্ত তখন। ধীর পায়ে সে মায়ের সম্মুখীন হতে তিনি কি বলবেন বুঝতে পারলেন না। তারপর একটু ধাতস্থ হতেই জিজ্ঞাসা করলেন, এই অবস্থায় কোথায় যাচ্ছিস মৃণাল? আমি বাড়ি যাচ্ছি ময়ূকের সাথে। অর্থাৎ তোমার কাছে আমাদের কোনো গুরুত্ব নেই? এটা তোমার বাড়ি না? তোমার ভবিষ্যতের কথা ভাবার কোনো অধিকার নেই আমাদের? তুমি মা হয়ে আমার কথা ভাবতে পারো, তবে আমিও তো 2 সন্তানের মা। আমার সন্তানদের কথা তো আমাকেই ভাবতে হবে, তাদের ভবিষ্যতের কথা, তাই না মা? আমি চাই না আমার সন্তানদের দায়িত্ব অন্য কেউ নিক। তাদের পিতা অবর্তমান হলেও তাদের মা বেঁচে আছে এবং সক্ষম আছে। আর তোর জীবনটা তো ছোট নয়, কি করে চালাবি একা? ছেলের বাড়িতে কি বলবো? ছেলের বাড়ির কথা তোমরা বুঝবে, আর আমি একা কোথায় মা? আমার পাশে আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি আছেন। আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। তোমাকে ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে এই বাড়িতে আর কখনো আসবো না। কিন্তু মৃণাল, না। মৃণালিনী আর কোনো কথা বাড়ায়নি, তাকে আর আটকানোও যায়নি। শ্বশুর বাড়ি ফিরে আসার স্বভাবতই শাশুড়ি যার পরনাই আশ্চর্য হন। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। ময়ূক ছুটে গিয়ে তার ঠাম্মাকে জড়িয়ে ধরতেই তিনি বাচ্চার মতো করে কাঁদতে লাগলেন। ময়ূক একবার মায়ের দিকে একবার ঠাম্মার দিকে তাকাতেই লাগলো কিছু না বুঝে। শাশুড়ি মাকে সামলাতে সামলাতে নিজের অজান্তে মৃণালিনীও কাঁদতে লাগলো। মনে মনে সে ভাবছিল ক্ষণিকের জন্যে নিজে হয়তো স্বার্থপর হয়ে পড়েছিল। মৃণালিনী নিজেকে শান্ত করে শাশুড়ি মাকে শান্ত করলো, তাকে আশ্বস্ত করলো যে আর সে তাদের একা ফেলে যাবে না কোথাও। শুরু হলো শাশুড়ি বৌমার জীবন যুদ্ধ, বেঁচে থাকার সংগ্রাম। মৃণালিনী চাকরি করতে লাগলো, শাশুড়ি মা সংসারের হাল ধরলেন। ঠিক সময়ে ময়ূকের বোন জন্মালো, নামকরণ হলো ময়ূরাক্ষী। দিন থেকে মাস, মাস থেকে বছর কাটতে লাগলো ভালো মন্দ মিশিয়ে। সময়ের সাথে সাথে মৃণালিনীর শ্বশুর একটু একটু করে সুস্থ হতে লাগলেন, শোক কাটিয়ে স্বাভাবিক জীবনেও ফিরতে লাগলেন। মৃণালিনীর সন্তানেরা ঠাম্মা দাদুর কাছেই বড় হতেই লাগলো। মেয়ে কিছু না বললেও শাশুড়ি মা জোর করেই ময়ূকের দাদু দিদাকে তাদের কাছে আসতে বলতেন। মা মেয়ের মধ্যে সামনাসামনি দরকার ছাড়া কোনো কথা হতো না। ময়ূককে তার মায়ের থেকে আলাদা করার কথা বলে শাশুড়িকে নানান কটূক্তি করে যে ভুল করেছিলেন, নিজের ভুল বুঝতে পেরে মৃণালিনীর মা একসময় তার শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছেন। কিছু বছর পর মৃণালিনীর ভাইয়ের বিয়ে হলো। ভাই বউয়ের মধ্যস্থতায় ভাইয়ের সাথে দিদির সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরল। তবে বাবা মা এবং মেয়ের সম্পর্কে চির থেকেই গেল। প্রাচুর্য বৈভবের মধ্যে মানুষ না হলেও ময়ূক ও ময়ূরাক্ষী বড় হতে লাগলো স্বাভাবিকভাবেই। ভাই বোন সারাদিন স্কুল টিউশনি করে বাড়ি ফিরে নিজেদের কাজ নিজেরাই করে নিত। ঠাম্মা দাদুকে কখনো তাদের কিছু বলতে হতো না। তারপর সবাই মিলে অপেক্ষা করত মা বাড়ি ফেরার। রাতের খাবার একসাথে খাওয়া, সারাদিন যে যা কিছু করেছে সেসব গল্প করে ঘুমোতে যাওয়া, সপ্তাহান্তে পুরো পরিবার এক হয়ে ঘর গোছানো, নতুন নতুন রান্না করা, একটু আধটু বাইরে ঘুরতে যাওয়া, শাশুড়ি বৌমা কেনাকাটা করা, সব কিছুই চলতে লাগলো। বাইরে থেকে দেখলে যে কেউ বলতে বাধ্য যে এই পরিবার সর্ব সুখী পরিবার। এই পরিবারের প্রতিটা মানুষের ভিতরে ছিল এক রকমের কষ্ট। যে গেছে সে একজন মানুষ ছিল, তবে তার পরিচয় ছিল অনেক।
কারো সন্তান, কারো পিতা আর কারো স্বামী। তবুও সবার মুখে হাসি ছিল বিদ্যমান, বাকিদের থেকে মনের কষ্টের কথা লোকানোর জন্য তো ছিলই, আর কিছুটা ছিল সবাইকে নিয়ে এগিয়ে চলার জন্য। স্বামী গত হবার পর শুধুমাত্র একবারের জন্য মৃণাল সাদা শাড়ি পরেছিল, যা দেখে ছোট্ট ময়ূক এক প্রকার ভয় পেয়ে মার কাছে আসেনি বেশ কিছুক্ষণ। শাশুড়ি জানতে পেরে তখনই সাদা শাড়ি খুলিয়ে তাকে রঙিন শাড়ি পরান, সাথে ছেলের দেওয়া বিয়ের রাতের বালাজোড়া। কথায় বলে, ভগবান একদিক থেকে কেড়ে নিলেও অন্য দিক থেকে পুষিয়ে দেন। ময়ূক ও ময়ূরাক্ষী পিতৃহীন হলেও পরিবারের বাকি সদস্যদের তত্ত্বাবধানে তারা বড় হয়েছে। কিছু বছর আগে ছেলে তখন সবে ডাক্তারি পাশ করেছে, আর মেয়ে তখনও কলেজে। তাদের দাদু তাদের ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ দুজনেই দুজনের জীবনের প্রতিষ্ঠিত সংসারী। মৃণালিনী দেবীর কাজকর্ম সবকিছু ভালোভাবেই মিটল। বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছিল সবাই ধীরে ধীরে চলেও গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, তবে ময়ূক ও ময়ূরাক্ষীর সময় যেন থমকে গিয়েছিল, তার চলতেই চায় না। মা তাদের পুরো জগৎ ছিল। এতগুলো বছর দুজনে পিতৃহীন ছিল, তাও মানিয়ে নিয়েছিল। আজ হতে পিতৃমাতৃহীন হয়ে গেল। ময়ূক তাদের দিদাকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিল। মানুষটা সকাল থেকে মেয়ের ছবির সামনেই বসে রয়েছে, শুধু মেয়ের ছবির দিকে দেখছেন আর কাঁদছেন। দুই নাতি নাতনি বিছানায় তার পাশে এসে বসতে তিনি বললেন, আমি কেন রয়ে গেলাম বলতো? ওর কি সত্যি যাবার সময় হয়েছিল এখন? আমি মা হয়েও থেকে গেলাম, আরও আমার আগেই চলে গেল। এ যে কি কষ্ট তোমরা বুঝতে পারবে না। হয়তো আমার এটাই নিয়তি ছিল। দাদা ভাই, দিদি ভাই, তোমরা আজ যে এভাবে প্রতিষ্ঠিত হয়েছ তার জন্য তোমাদের মা অনেক কষ্ট করেছে, অনেক বলিদানও দিয়েছে। আমি ভুল ছিলাম, ভেবেছিলাম তোমাদের থেকে আলাদা হলে ওর জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারবে, কিন্তু তোমরা দুজন যে তোমাদের মায়ের জীবন ছিলে। জানি দিদান, তবে মা সেসব মনে করে তোমার উপরে রাগ করেনি, বরং মা বলতেন সন্তানের ভালো হোক সব মায়ের প্রথম চাওয়া। তুমি যেটা ভেবেছিলে সে হয়তো মায়ের ভবিষ্যতের ভালোর জন্যই ছিল। ময়ূরাক্ষী দিদার হাত নিজের হাতে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো। অন্যদিকে ময়ূক দিদার অন্য হাত ধরে বসে রইল নীরব শ্রোতা হয়ে। এসব কিছু আমরা ঠাম্মার থেকেই জেনেছি। মা তো কখনো কিছু বলতো না, তিনি শুধু আমাদের দায়িত্ব দিয়ে গেছেন তোমাদের পাশে থাকতে যে কোনো পরিস্থিতিতে। আশীর্বাদ করি তোমরা আরও বড় হও। তোমাদের মা আমার উপর অভিমান করে চলে গেল, যাবার আগে একটিবার শুধু যদি মা বলে ডাকতো। দাদা ভাই, যদি পারো তবে আমাকে ক্ষমা করো। দিদা, তুমি এসব ছাড়ো, এখন একটু আরাম করো, আমরা আবার পরে আসব। আর কোনো কথা মৃণালিনীর মার মুখ থেকে বেরোলো না, শুধু চোখ দিয়ে অনবরত জল গড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ নীরব শ্রোতা হয়ে বসে থাকার পর ভাই বোন ঘর থেকে বেরিয়ে আসে। দরজার ভেতর মা তখনও শুধু বিড়বিড় করে একটাই কথা বলে চলেছে, আমাকে রেখে তুই কেন গেলি মৃণাল? কেন? আমি এখনো বেঁচে রয়েছি ভগবান। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।